কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা আজকে কথা বলবো তোমার ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতি সাধারণত যদি আমরা তোমার কি একটা ক্লাস একবারই যদি তোমার শেষ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক একসাথে করা লাগবে। প্রায় 7-8 ঘন্টার মতো একটা লম্বা ক্লাস হবে। এই ক্লাসটা নেওয়া বা এই ক্লাসটা করা তোমাদের জন্য অনেক বেশি পেইনফুল, যে দেখা গেল অর্ধেক অংশ করা লাগতেছে, পরে আবার অর্ধেক অংশ করা লাগতেছে। তো এই ঝামেলাটা দূর করার জন্য পুরো ত্রিকোণমিতিতে যতগুলা পার্ট আছে, যেমন 7.1 থেকে 7.7 পর্যায়ক্রমে কোনটা মানে কোনটা, এটার উপরে বেস করে 7.1 এর উপরে আমি তোমার পুরো ক্লাসটা একটা ব্রিফ করব। দেন 7.2, দেন 7.3, এভাবে করে পর্যায়ক্রমে সামনের দিকে আগাবো। এতে করে হবে কি, টাইম লাগবে কম এবং তুমি দেখবে স্মুথলি রিভিশনটা দিতে পারবে। এবং আমি শিওর এখানে আমরা যেই জায়গাটা যে তোমার কি বলতো করবো আর কি, এইটার মধ্যে থেকে থাকা যে অঙ্কগুলো আছে, এই কনসেপ্ট গুলো দিয়েই তুমি আসলে তোমার একাডেমিক যে পোর্শনটা আছে এটা সুন্দর করে কভার করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা আলোচনা শুরু করি। 7.1 নর্মালি এটা অনেকে করতে চায় না, কিন্তু এটা কিন্তু করতে হবে আর কি তোমার। হ্যাঁ, এখানে আমরা সংযুক্ত কোণ যেটা দেখতে পাচ্ছ, এটার মিনিংটা আসলে কি প্রথমে বুঝতে হবে। সাধারণত আমরা যদি আমাদের 9-10 এর কথা বলি, তাহলে 9-10 এ দেখবা সাইনের পরে আমরা এ ব্যবহার করছি, কজের পরে তোমার এ কোণ ব্যবহার করছি, এবং ট্যান এর পরে কত এ কোণ। মানে কি, সেটা এ কোণ হতে পারে বা ট্যান বি কোণ হতে পারে। বেসিক্যালি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাঙ্গেল ছিল, তাই না? কিন্তু আমরা যখন এই চ্যাপ্টারটা করব, তখন দেখবা সাইনের পরে না এ কোণ নাই, আছে তোমার এ প্লাস কত বি। কজের পরে দেখবা যে তোমার এ প্লাস বি আসছে, অথবা সাথে হয়তো প্লাস সি দিয়েও তোমার কি বলতো কিছু একটা থাকতে পারে। আবার কোনো কারণে তোমার ট্যান নিলা, দেখা গেল যে ট্যান এর পরেও তোমার এ আছে বি আছে, আবার দেখা গেল মাইনাস সিও আসতে পারে। মানে সংযুক্ত কোণ মানে হচ্ছে এখানে দেখবা কোণগুলা তোমার কি বলতো একটা যুক্ত অবস্থার মধ্যে থাকবে আর কি। হ্যাঁ, সেটা এখন 2টা থাকতে পারে, 3টা বা 4টা থাকতে পারে। মূলত আমরা ইন্টারমিডিয়েটের যে ত্রিকোণমিতি আলোচনা করব, সেখানে এই ব্যাপারগুলোতেই আমরা ফোকাস দিব আর কি। এবার কতগুলো সহজ ধারণা, বেসিক্যালি এই সহজ ধারণাগুলো বাদে ত্রিকোণমিতিটা আসলে তোমার কি বলতো ইম্পসিবল। যেমন আমরা 9-10 এ পড়ে আসছিলাম কিছু সহজ সহজ কনসেপ্ট, সেই জিনিসগুলো আমি একটু লিখবো আর কি। যেমন আমরা তোমার সাইন থিটা মানে কি লিখতে পারি বলতো, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের বেলায় এটাকে আমরা বলবো সাইন মানে কত লম্ব ডিভাইডেড বাই কত অতিভুজ। অর্থাৎ যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমাকে দেওয়া হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটার বেলায় আমরা এই জায়গাটাকে বলবো ভূমি, এটাকে বলবো অতিভুজ, আর এই জায়গাটাকে কিন্তু বলবো তোমার কি বলতো লম্ব। তাহলে এইটার উপর বেস করে কিন্তু আমি সাইন থিটা মানে কত লিখতে পারি। আবার যদি মনে করি যে আমি কজ থিটা লিখবো, তাহলে কজ থিটা মানে কত আসবে, এইটা মানে কিন্তু ভূমি ডিভাইডেড বাই কত, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে অতিভুজ। এবং লাস্ট অন লম্ব, অর্থাৎ থিটা মানে কোন জায়গাটা সেটা মার্ক করা ইম্পর্টেন্ট। যদি আমরা ট্যান থিটার কথা বলি, তাহলে ট্যান থিটা মানে তো বুঝুই যে এইটাকে আমরা বলবো লম্ব ডিভাইডেড বাই কত, এইটা কিন্তু তোমার ভূমি। ঠিক আছে, এগুলো সহজ ধারণা, এগুলো আমরা জানি। এবং যদি সাইন হয়, ঠিক তার বিপরীতে যেটা থাকে সেটা তোমার কত হয় বলতো, অতিভুজ বাই কত লম্ব। কজ যদি থাকে, তার বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা অতিভুজ বাই ভূমি বলবো আর কি। বলতো বিপরীতে কি আছে, বিপরীতে আছে তোমার সেক, আর ট্যান এর বিপরীতে কি থাকবে, কট থাকবে। তখন কি অপোজিটটা তুমি আবার নিবা আর কি, তাই না? এটা একটা। এবং লাস্টের দিকে দেখো, আমরা এই যে পোরশনটা, এটাও কিন্তু একটা সহজ অংশ। সাইন স্কয়ার থিটা প্লাস এটাকে বলবো কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, সেক স্কয়ার থিটা মাইনাস কত, এটাকে বলবো ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এবং যদি আমরা তোমার এটার কথা বলি, এটা একটা সহজ ধারণা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কত কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এবং আমি শিওর এই টাইপের সহজ যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো আমরা মোটামুটি সবাই তোমার কি বলতো জানি। তো যেহেতু একদম শুরুর দিককার আলোচনা, তো এই জিনিসগুলো না বললে ব্যাপারটা আসলে কেমন দেখায়, তো আমি এখানে মোটামুটি সব টাইপের টপিক সম্পর্কেই তোমার আলোচনা করার ট্রাই করছি। চতুর্ভাগের ধারণা, ত্রিকোণমিতি পড়বা আর চতুর্ভাগ সম্পর্কে ধারণা নিবা না, এইটা খুবই অসম্ভব একটা ব্যাপার আর কি। আমরা চতুর্ভাগের ধারণা নিতে চাই,
নরমালি এখানে 360 এটাকে আমরা চারটা আলাদা আলাদা অংশে ভাগ করব। যদি আমরা এটাকে চারটা আলাদা আলাদা অংশে ভাগ করি তাহলে এটাকে আমরা বলবো এটা প্রথম, এইটা তোমার কি বলতো দ্বিতীয়, এইটা 3 নম্বর এবং এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 4 নম্বর। সাধারণত এটা 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, এটা 270 থেকে তোমার কত 360, এটার মধ্যেই কিন্তু আসলে পুরা রেঞ্জটা কিন্তু এর মধ্যেই ভেরি করে, তাই না? তো প্রথম চতুর্ভাগে আমাদের থাকা যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত আছে অল পজিটিভ, এখানে আমরা সবাইকেই তোমার কি বলতো ধনাত্মক হিসেবেই চিন্তা করব। সাইন বলো, মেজর যেগুলো আছে আর কি, সাইন বলো, সাইন থিটা, অথবা এটাকে দিলাম কজ থিটা এবং এটাকে বললাম ট্যান থিটা, প্রত্যেকটাই কিন্তু এখানে তোমার কি আসবে পজিটিভ আসবে। আর যদি আমরা সেকেন্ডটার কথা যদি বলি তাহলে দ্বিতীয়টার বেলায় শুধু এখানে তোমার সাইন এবং কত, এখানে যদি আমরা কোসেকের কথা বলি এই দুইটাই শুধুমাত্র পজিটিভ হবে, বাদ বাকি সবই কিন্তু তোমার কি বলতো নেগেটিভ হবে। এবার যদি আমরা 3 নাম্বার চতুর্ভাগের কথা বলি তাহলে এখানে ট্যান এবং কট অর্থাৎ এরা দুইটার যে ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যাবে এটাই শুধু পজিটিভ হবে, আর বাকি যারা যারা আছে তারা কিন্তু তোমার নেগেটিভ হবে। এবং লাস্ট ওয়ান মানে 4 নাম্বার চতুর্ভাগ, এই জায়গাটাই কিন্তু আমরা তোমার কত কজ কে বলবো এটা পজিটিভ এবং সেক যেটা আছে এটাকে আমরা বলবো পজিটিভ, আর বাদ বাকি যা আছে এখানে পড়বে সবার জন্য সামনে হচ্ছে মাইনাস সাইন দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আমরা আরো বেশ কিছু ব্যাপার জানি, যেমন সাইন অফ মাইনাস থিটা যদি আমরা লিখতে চাই তাহলে এইটা মানে আসবে তোমার কত মাইনাস কত সাইন থিটা। যদি আমরা কজ অফ মাইনাস থিটা লিখি তাহলে সেই ক্ষেত্রে লিখতে হয় কত জাস্ট সিম্পলি তোমার কত কজ থিটা। এবার যদি আমরা বলি ট্যান অফ মাইনাস থিটা তার মানে আমাদের সামনে লিখতে হবে কত মাইনাস, এইটাকে বলবো ট্যান থিটা। অর্থাৎ যতগুলা তোমার ত্রিকোণমিতিক অনুপাত আছে প্রত্যেকটার বেলায় তুমি যদি আসলে মাইনাস অ্যাঙ্গেল নিয়ে কাজ করো তাহলে মাইনাস অ্যাঙ্গেল নিয়ে কাজ করলে ডেফিনেটলি সামনে মাইনাস আসবে। শুধুমাত্র কজ এবং সেকের বেলায় যদি মাইনাস অ্যাঙ্গেল নিয়ে কাজ করো তাহলে সামনে মাইনাস আসবে না। এবারে আসি, এই যে আমরা ট্যান অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস ট্যান থিটা বা কজ অফ মাইনাস থিটা শুধু কজ থিটা তোমার নিলাম। পজিটিভ অ্যাঙ্গেল বা নেগেটিভ অ্যাঙ্গেল কথাটার মিনিংটা কি এটাও তোমাকে একটু চট করে দেখায় দিই। মনে করো আমরা আসলে এইটাকে বলতেছি এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ভালো করে বুঝবা। তুমি যদি এখন এইখানে একটা কোণের মান মেজার করো, দেখো আমি দুইটা ঘটনা এখানে শেয়ার করব, এটা একটা কোণ নিব, এটা একটা কোণ নিব আর কি। হ্যাঁ, তো আমরা এই কোণের মানটা যে মেজার করতেছি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করতেছি, এই কোণের মানটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করতেছি, ঠিক আছে? এবং ধরে নাও এই কোণের মান 30, এই কোণের মানও তোমার কত 30 ডিগ্রি, বাট এই মেজারমেন্টটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করা কোণের যে মানটা তুমি পাবা এই মানটা না আসলে পজিটিভ, আর ক্লকওয়াইজে মেজার করা কোণের যে মান পাবা তার মান হচ্ছে -30। বেসিক্যালি প্লাস বা মাইনাস এখানে আসলে ওরকম আহামরি কোনো মিনিং বহন করে না। আসলে প্লাস দেওয়ার অর্থ তুমি বুঝবা এই সিস্টেমে আমরা যে অ্যাঙ্গেলটা মেজার করছি এইটা বেসিক্যালি তোমার আসলে কি ঘড়ির কাঁটার বিপরীতে মেজার করা অ্যাঙ্গেল, আর মাইনাস আসছে মানে বুঝবা এটা ঘড়ির কাঁটার দিকে মেজার করা অ্যাঙ্গেল, বাট মানে আসলে দুইজনই কিন্তু সমান কিন্তু দিকে বিপরীত। হ্যাঁ, তো ঠিক আছে, এটা গেল। এবং আরেকটা ব্যাপার যেটাও না বললেই নয় আসলে, যেমন দেখো সাইন অফ, যদি আমরা তোমাকে বলতাম 90 ডিগ্রি ইন্টু কত 1 ইন্টু কত 3 ইন্টু এটাকে বললাম কত 5, সাধারণত 90 এর পরে যদি বিজোড় সমকোণগুলো আমরা নেই তাহলে এটা চেঞ্জ হয়ে সাইনটা হয়ে যাবে তোমার কি বলতো কজ। অনুরূপ ভাবে যদি আমরা কজের কথা বলতাম তাহলে কজটাও আমাদেরকে বলবে যে ভাই আমিও কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে যাব সাইন হয়ে যাব। অর্থাৎ 90 এর বিজোড়ের রেসপেক্টে সাইনটা কজ আর কজটা হয়ে যায় সাইন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এগুলো আবার কেন হয়, তার জন্য আমাদের যে ডিটেইল সিরিজ আসবে তখন কেন ওইটাতে মাইনাস থাকে না, কেন সামনে আবার মাইনাস থাকে, এদের বেলায় কেন এটা সাইনটা কজ হয়ে যায়, ডিটেইল সিরিজ যখন আসবে তখন দেখতে পারবা। আপাতত আমরা জাস্ট তোমার চ্যাপ্টারের যতটুকু অংশ বললে আমাদের একাডেমিক অংশটা সুন্দর করে কাভার হবে, জাস্ট আমরা ওই অংশটা নিয়ে ডিল করতেছি। এবার সাইনের পরে যদি আমরা তোমার 90 ডিগ্রি ইনটু কত বলো তো 2 বলো, এটা 4 এবং কত 6, অর্থাৎ জোড় সমকোণের কথা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে সাইনটা কিন্তু হয়ে যাবে তোমার কত বলো তো
সাইনটা কিন্তু সাইন হয়ে যাবে, ট্যানটা ট্যান হয়ে যাবে, কসটা কস হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ত্রিকোণমিতিক কোনো অনুপাতে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। তো এই মোটামুটি আমাদের এই পুরো সিনারিওটা গেল। এটা হচ্ছে আমরা একটা চতুর্ভাগের সিম্পল ধারণা নিলাম, সাইন অফ মাইনাস থিটা, কজ অফ মাইনাস থিটা। এই যে এখানে যে ওভারঅল সিনারিও আছে, কে কোথায় পজিটিভ হবে কে কোথায় নেগেটিভ হবে, এটা আমরা দেখে ফেললাম। তো আমরা এবার অঙ্কে চলে যাব। এটা আমাদের ফার্স্ট ম্যাথ। এখানে কি দেওয়া আছে? এখানে বলা আছে কনসেপ্ট নাম্বার 1, চতুর্ভাগের যে প্রবলেম গুলো আছে ওই রিলেটেড এখানে কিছু ম্যাথ দেওয়া আছে এবং আমাদেরকে বলছে তবে দেখাও যে এই যে এটা মানে কত 3 বাই কত 10। ওকে, চলো এই টাইপের অঙ্কগুলো করার বেলায় আমার প্রথম যে সাজেশনটা থাকবে, তুমি এখানে থাকা যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে এখান থেকে মুছে ফেলবা। প্রথমে দেখবা দেওয়া আছে sin θ = 5/13, প্রমাণ করো যে এইটা ইজ ইকুয়াল টু কত 3 বাই কত 10। আচ্ছা, প্রথমে যেই রাশিটা তোমার দেওয়া থাকবে অ্যাটেনশন দিবা, এটাকে আমরা বলতেছি sin θ ইজ ইকুয়াল টু কত, এটা 5 ডিভাইডেড বাই কত 13। এবার তুমি একদম ডান দিকে যাবা, একদম ডান দিকে যাওয়ার পরে যেটা নিয়ে ওরা কাজ করতে বলছে, ফর এক্সাম্পল ওরা লেফট হ্যান্ড সাইডে কাজ করতে বলছে, এটা মানে কত জানো, এটা হচ্ছে tan θ প্লাস, এটাকে বললাম sec অফ, এটা হচ্ছে মাইনাস থিটা ডিভাইডেড বাই, এটাকে আমরা বলবো এটা cot θ প্লাস কত, এটা cosec অফ হচ্ছে তোমার এটা মাইনাস থিটা। বাস এই পর্যন্ত নিলাম। এবার এখানে নরমাল যে ম্যাথমেটিক্স ইউজ হবে ওইটা ইউজ করব। নরমাল ম্যাথমেটিক্স বলতে কি রকম, যেমন দেখো এইটাকে বললাম এটা tan অফ কত থিটা, sec অফ মাইনাস থিটা, মাইনাস থিটা সে এমনিতেই নিবে না মাইনাসটাকে, তাহলে এটা কিন্তু হবে তোমার কত বলো তো প্লাস কত, জাস্ট সিম্পলি কত sec থিটা, এটাকে আমরা বলবো এটা cot থিটা, cosec অফ মাইনাস থিটা মানে কত আসবে, এটা হচ্ছে মাইনাস কত, এটা কিন্তু মাইনাস কত cosec থিটা। বাস সিম্পলি আমরা এই পর্যন্ত দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে 3/10, অর্থাৎ আমি এখানে tan থিটার মান বসাবো, sec এর মান বসাবো, মানগুলো পাবো কোথায়, তার জন্য ওরা আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট এখানে প্রোভাইড করছে। আমরা এখানে আমাদের মতো করে একটা সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ নিলে সাইন মানে কত, এটা লম্ব, আর এটাকে বললাম অতিভুজ, এটা মানে কত। এখন অনেকে বলবে ভাই আমি এটা একবারই বলতে পারবো 12, আমি জানি তুমিও বলতে পারবে একবারে 12। বোর্ড এক্সামে 4 নম্বরের জন্য আসলে মাথাপড়ি করার দরকার নেই, একবারে তোমার 12 লেখা লাগবে না। তুমি কি করবা, লিখবা আমরা জানি অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু কত, ভূমি দেন তার বর্গ প্লাস এখানে লম্ব তার বর্গ দিয়ে দিলাম, তাহলে x দেন তার উপরে স্কয়ার, এটাকে বললাম 13 এর বর্গ থেকে 5 এর বর্গ বাদ দিই, তাহলে x দেন তার বর্গ, এটাকে বললাম এটা হচ্ছে তোমার 169 মাইনাস কত 25, তাহলে x ইজ ইকুয়াল টু কত 144। তো রুট করলে তুমি এখান থেকে একবারে হচ্ছে কত 12 পাবো আর কি। আমরা এমনি করে একটু দেখাবা আর কি, তুমি একবারে জানলেও লিখবা পিথাগোরাস থেকে পাই, পুরোটা ক্যালকুলেশন দেখাবা, এটা একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে স্যারের জন্য। তাহলে আমরা এই অংশটা তো দেখলাম, এবার পরের অংশটা নিয়ে একটু কাজ করি। আমাদের জন্য কার মান লাগবে, আমাদের লাগবে tan থিটার মান, এটাকে থিটা দিলাম, tan থিটা কথাটার মানে কত, লম্ব বাই কত ভূমি, তাহলে 5 ডিভাইডেড বাই কত, এটা 12। আর sec থিটা কথাটার মানে কত, sec কথাটার মানে কত, cos মানে কত ভূমি বাই অতিভুজ, তাহলে sec কথাটার মানে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটা হবে 13 ডিভাইডেড বাই কত 12। এবং cot থিটা, cot থিটা কথাটার মানে কত, আমার মনে হয় এটা শুধু শুধু বের করার দরকার নেই, tan এর বিপরীতটা বসায় দিলেই হবে। আর লাস্ট অন আমাদেরকে বলছে cosec থিটা লাগবে, তো cosec থিটাও না তোমার কষ্ট করে বের করার দরকার নেই, কেন sin থিটা ওনারা প্রশ্নে দিয়ে দিয়েছে 5/13, তাহলে এটা হবে তোমার কত 13 ডিভাইডেড বাই কত 5। এই মানগুলো এবার আমরা ফাইনালি কোথায় বসাবো, ঠিক এই জায়গাটায় বসাবো, যার যেটা মান এটা বসাবো। মানগুলো যখন তুমি বসাবা তখন তুমি কি করবা, এই যে শর্তটা তুমি এখানে ঢেকে দিছিলা ওই শর্তটা তুমি তখন এবার এখানে বসাবো। শর্তটা দেখো তো, শর্তটাতে বলা আছে যে থিটা হচ্ছে তোমার 180 চাইতে ছোট, 90 এর চাইতে বড়, তার মানে এইটা যে আসলে তোমার কি বলতো দ্বিতীয় চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে, এই ব্যাপারে আমার মনে হয় যে তোমার কি বলতো কোন রকম কোনো সন্দেহ না।
তাহলে দ্বিতীয় চতুর্ভাগের বেলায় সাইন এবং কোসেকের যত ভ্যালু তুমি নিবা তাদের সবাইকে পজিটিভ নেবা বা বাকি সবাইকে নেগেটিভ নিবা। এবং আমরা কিন্তু এই জায়গাটায় যখন মান বসাবো tan থিটার মান 5/12, তখন তুমি দেখবা শর্ত অনুযায়ী কি হয়, শর্ত অনুযায়ী কিন্তু 5/12 হইলেও তোমাকে সামনে নিতে হবে কি মাইনাস। কেন? কারণ তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেছো। এবার দেখো সেক থিটা কথাটার মানে কত, 13/12। তাহলে এটাকে আমরা বলবো এটা 13 ডিভাইডেড বাই কত 12, কিন্তু 2 নম্বর চতুর্ভাগে পড়লে তোমার তার রক্ষা নেই, তো সামনে মাইনাস চলে আসবে। কট মানে কত, এটা 12 ডিভাইডেড বাই কত 5, তার মানে এটারও সামনে চলে আসবে কত মাইনাস। আর এটা কিন্তু সূত্রের মাইনাস, হ্যাঁ এটা তো দেওয়াই লাগবে, এটা অঙ্কের মাইনাস। আর কোসেক থিটা মানে কিন্তু 13/5, বাট কোসেকের সামনে তুমি কিন্তু মাইনাস দিতে পারবে না, কারণ কোসেক থিটা কথাটার মানে তো সে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, তোমাকে যে কন্ডিশন দেওয়া আছে সেটাও কিন্তু 2 নম্বর চতুর্ভাগে পড়ে গেছে, তার মানে এটা হবে তোমার কত 13 ডিভাইডেড বাই কত 5। এবার যদি আমরা লসাগু করি তাহলে ফাইনালি এখান থেকে পাবো তোমার কত 3 ডিভাইডেড বাই কত 10। এই লসাগু তো ইজি আছে, উপরে 12 লসাগু হবে নিচে প্লাস হবে, ক্যালকুলেশন করে দিলে এখান থেকে পাবা 3/10, অর্থাৎ আমাদের বাম আর ডান কিন্তু মিলে গেল। এটা হলো ফার্স্ট। তাহলে অ্যাপ্রোচটা কি, এটা প্রথমে ঢেকে রাখবা, আগে বাদ বাকি সব ক্যালকুলেশন করবা, লাস্টে গিয়ে এটা রিভিল করবা এবং দেখবা কোন চতুর্ভাগে পড়ছে ওই অনুযায়ী চিহ্নগুলো কি হবে। অনেকেই কি করে প্রথমেই কোথায় পড়ছে চিহ্ন কি হবে এটা নিয়ে অনেক কাহিনী করে কোনো লাভ নেই, ভুল করবা তখন। তাহলে এরকম দেখো tan θ = 5/12, এবং এই অঙ্কটা যদিও বইয়ের ভর্তি পরীক্ষাতে একবার আসছিল, তো এখানে তোমার cos θ = ওরা বলছে ঋণাত্মক। বলুন আমরা প্রথমেই আগে এটাকে ঢেকে দিব, মানে এটাকে নিবই না, এটাকে বাদ দিব। আমরা বাদ বাকি টার্মটা নিয়ে একটু কথা বলি। এখানে বলা আছে tan θ = 5/12, সুতরাং আমরা আসলে কোনো কিছু চিন্তা না করে এখানে সিম্পলি একটা সমকোণী ত্রিভুজ দিব এবং এটাকে বলবো এটা থিটা। tan থিটা মানে কত, এটাকে বললাম 5 আর এটাকে বললাম কত 12, কারণ tan মানে লম্ব ডিভাইডেড বাই কত ভূমি। ওকে, এবার অতিভুজ বের করব, এটা মানে কিন্তু 13 আসবে, কিন্তু তুমি একবারে করবে না, তুমি আবার পিথাগোরাস দিয়ে কিন্তু দেখাবে যে অতিভুজের বর্গ ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। আর আমাদের ডান দিকে দেখো লেফট হ্যান্ড সাইড হিসেবে যেটা দেওয়া আছে, চলো এটাকে একটু লেফট হ্যান্ড সাইড হিসেবে একটু সুন্দর করে লিখে নেই। সাধারণত এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে সাইন অফ কত থিটা, আর এখানে দেওয়া আছে কজ অফ, এটাকে বললাম মাইনাস থিটা, এবং নিচেও দেখো সেক অফ দেওয়া আছে মাইনাস থিটা, আর এটা কত tan থিটা। আমি একটু আগেও তোমাকে যেটা বলছিলাম সেম কথাটাই বলবো। দেখো এই যে জায়গাটা, এখানে কিন্তু তুমি প্রথমে নরমাল ম্যাথমেটিক্স ইউজ করবে, এখানে কোনো শর্ত দেখার দরকার নাই। সেটা কেমন হবে, যেমন দেখো এটা হচ্ছে সাইন থিটা, কজ অফ মাইনাস থিটা মানে কিন্তু শুধু কত কজ থিটা, সেক অফ মাইনাস থিটা মানে কত সেক থিটা, এবং এটাকে বললাম এটা হচ্ছে কত tan থিটা। সিম্পলি আমরা যা যা নিলাম তাই পাইছি, তার মানে আমাদের এই রাশিগুলোর মান কিন্তু এখন নিডেড হয়ে গেছে, বা রাশিগুলোর মান কিন্তু আমাদের লাগবে। তো আমরা কি দেখলাম, সাইন থিটা কথাটার মানে হচ্ছে তোমার কত বলতো 5/13, তার মানে 5/কত, এটা হচ্ছে tan। এবার আমাদের লাগবে কত cos থিটার মান লাগবে, cos মানে কত, এটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে কত 12 ডিভাইডেড বাই কত 13। আচ্ছা sec মানে কত, sec মানে হচ্ছে cos এরই উল্টাটা, তাহলে sec থিটা মানে কত আসলে 13 ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে 12। আচ্ছা শুধু tan থিটা দরকার নাই, এটা তো অলরেডি বের হয়ে বসে আছে। ওকে, তার মানে আমরা এই মানগুলা বসাবো, যখন মানগুলা বসাবো তখনই তুমি লাস্ট বারে গিয়ে কি করবা, তোমার কন্ডিশন যেটা দেওয়া আছে ওই কন্ডিশনটাকে তুমি হচ্ছে রিভিল করবা। তো চলো কন্ডিশনটাকে আমরা রিভিল করি। আমাদেরকে বলা হয়েছে cos থিটা ঋণাত্মক, আমরা আসলে এক্স্যাক্টলি আগের বারের মতো কোনো কিছু পাই নাই। এখন এবারে ওনারা বলছে cos থিটাটা ঋণাত্মক হবে, তো বলো তো এটা যদি প্রথম হয় আর এটা যদি 4 নাম্বার হয়, তাহলে এখানে কিন্তু cos পজিটিভ, এই জায়গাটায় এসে cos কি হয়ে গেছে বলতো, cos হয়ে গেছে নেগেটিভ। এই জায়গাটাতেও কিন্তু cos নেগেটিভ। দেখছো ওরা না আমাদেরকে এইবার একটা ধাঁধার মধ্যে ফেলে দিছে। আগের বার যেমন স্পেসিফিক করে বলছে যে 2 নাম্বারেই পড়বে, এইবার কিন্তু বলে নাই যে তুমি কত নাম্বারে পড়বা আর কি। হ্যাঁ, তার মানে তুমি 2এও পড়তে পারো আবার 3এও পড়তে পারো। তো চলো দেখি বাকিগুলোর সাথে মেলে কিনা।
আচ্ছা এইখানে সাইন কিন্তু তোমার ঠিকই আবার পজিটিভ। আচ্ছা বলো তো ট্যান কি হবে এখানে? ট্যান কিন্তু এখানে হবে নেগেটিভ। আচ্ছা চলো নিচেরটাতে একটু চেক করি। নিচেরটাতে সাইন কত আসবে? সাইন আসবে হচ্ছে নিচেরটাতে তোমার নেগেটিভ, আর ট্যান কিন্তু আমার নিচেরটাতে কত আসবে? পজিটিভ আসবে আর কি। হ্যাঁ, তো আমরা কোনটাকে ঠিক হিসেবে ধরে নিব চলো একটু দেখি। আমরা যদি 2 নম্বর চতুর্ভাগেরটা ঠিক হিসেবে ধরে নেই তাহলে cos থিটা ঋণাত্মক কন্ডিশন মানবে, কিন্তু tan থিটা নেগেটিভ হওয়ার কারণে কই tan থিটা তো নেগেটিভ নয়, tan থিটা তো পজিটিভ, তার মানে এইখানে কিন্তু হবে না। এইখানে হইলে শুধুমাত্র cosটাই হচ্ছে স্যাটিসফাই হইতেছে, কিন্তু এইখানে হইলে কিন্তু তোমার tan স্যাটিসফাই হয় না, তার মানে 2 নম্বর চতুর্ভাগ বাদ। তবে 3 নম্বর চতুর্ভাগে cos নিজে নেগেটিভ, tan আবার পজিটিভ, মানে মোটামুটি সবাই খুশি। তার মানে আমরা বুঝলাম ওরা আমাদেরকে ইনডিরেক্টলি যেই চতুর্ভাগের কথা বলছে এটা বেসিক্যালি ওরা আমাদেরকে 3 নম্বর চতুর্ভাগের কথাই কিন্তু বলছে। আর 3 নম্বর চতুর্ভাগে পরে এমন টাইপের যে ব্যাপারগুলো আছে আর কি ভাই 3 নম্বর চতুর্ভাগের বেলায়, তাহলে আমরা যেন 3 নম্বর চতুর্ভাগের বেলায় কি করব? 3 নম্বর চতুর্ভাগের বেলায় আমরা cos এর মান নেগেটিভ, sin এর মান নেগেটিভ, tan এর মানটা পজিটিভ। তাহলে এখন চলো এখানে আমাদের মান বসানোর পালা। আমরা sin এর জায়গায় যদি sin এর মান বসাই তাহলে sin মানে কত? 5/13। 5/13 তো বসাবা, কিন্তু সামনে কি দিতে হবে? মাইনাস। cos থিটা মানে কত? cos থিটা মানে 12 বাই কত? 13। 3 নম্বরে পড়ার কারণে সামনে মাইনাস। নিচে কত আসবে? sec থিটা। sec থিটা মানে কত? এটা 13 ডিভাইডেড বাই কত? এটা 12, সামনে কি আসবে? মাইনাস। এবং লাস্ট অনে কি আছে ভাই? tan থিটা আছে, তাই না? tan থিটা কথাটার মানে কত? এটা কিন্তু পজিটিভ হবে। এটা মানে আসবে হচ্ছে তোমার কত? এটাকে দিলাম 5 আর এইটাকে দিলাম কত? এটা 12। সো আলটিমেটলি উপরে আর নিচে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের উপরে আসবে কত বলো তো? উপরে আসবে 13, নিচে আসবে কত? 12। অর্থাৎ আমি তোমাকে এই জায়গাটা প্রয়োজনে একটু করেই দিই আসলে। এখানে আমরা এরপরে কি নিতে পারবো দেখো তোমাকে বুঝাই। এরপরে এখান থেকে ইজিলি এটা একটা 12 আর এটা একটা 5, তার মানে কত? মাইনাস এটাকে দিলাম 17 ডিভাইডেড বাই কত? 13। আর এটা যে 5 আর এটা 13, 5 থেকে 13 ডিফারেন্স হচ্ছে 8, তার মানে মাইনাস কত? এটাকে বললাম এটা 8 বাই কিন্তু তোমার কত আসবে? 8 বাই কত আসতেছে? 13 আসতেছে। 13 তো না, নিচে 12 আছে, তার মানে 8 বাই কত? এটা 12। তা 8 বাই 12 যদি আসে তাহলে মাইনাস আর মাইনাস তো ক্যান্সেল। 4 দিয়ে কাটো না ভাই, 4 দিয়ে কাটলে কি আসবে? 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এটা কত আসবে? 3 আসবে। এই 3টা লাভ দিয়ে চলে যাবে 17 এর কাছে, এবং 3 17 হয়ে যাবে 51, আর 2টা যাবে 13 এর কাছে, এটা হয়ে যাবে 26। সো এই জন্য বললাম যে ক্যালকুলেশন ইজি আছে, যে তুমি নিজে নিজেই পারবে, এটা আমার করে দেওয়ার কিছু নাই। ওকে, আই থিঙ্ক যে ক্লিয়ার আর কি, এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্লিয়ার একদম? ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমটাতে যাব। এটা আমাদের 2 নম্বর কনসেপ্ট। এটা আমাদের ডিপেন্ড করবে কার কার উপরে বলো তো? এটা হচ্ছে আমরা কনসেপ্ট নাম্বার 2, এটা হচ্ছে সাইন এবং কজ এর একটা ধারা বিষয়ক প্রবলেম আর কি। সাধারণত ধারার দুইটা অংশ আছে, একটা সাইন এবং কজ এর ধারা থাকলে কি হবে, আর একটা তোমার ট্যান এবং কট থাকলে কি হবে। তো চলো প্রথমে আমরা এটা নিয়ে ডিল করি। এখানে ধারার অঙ্কের বেলায় প্রথম কাজ হচ্ছে একদম যতটুকু টার্ম আছে সবটাকে সুন্দর করে দেখাবো। তাহলে সাইন স্কয়ার এটাকে বললাম 10 প্লাস, এটাকে দিব সাইন স্কয়ার কত? এটা হচ্ছে 20 প্লাস, এটাকে দিব তোমার কত? সাইন স্কয়ার, এটাকে দিব তোমার কত? 30 প্লাস, এটাকে দিব সাইন স্কয়ার কত? এটা 40, এবং এটাকে দিব এটা হচ্ছে সাইন স্কয়ার কত? এটা 50 প্লাস, মোটামুটি আমাদের কত? 80 পর্যন্ত না? তাহলে এটাকে দিলাম সাইন স্কয়ার কত? এটা 60 দিব, প্লাস কত? এটা সাইন স্কয়ার কত? 70, প্লাস কত? এখানে সাইন স্কয়ার কত? এটা কিন্তু 80, বাস সিম্পলি এটা দিলাম। তার মানে 10 থেকে শুরু করে 80 পর্যন্ত যতগুলা টার্ম আছে সবাইকে কি করছে আমি জানো? 10 থেকে শুরু করে 80 পর্যন্ত যতগুলা টার্ম আছে সবাইকে আমি তোমার কি বলতো এখানে দেখাইছি। এবার আমাদের যেটা কাজ হবে, আমরা এই টার্মগুলোর মধ্যে একটা অংশ তোমাকে একটু ডান দিকে করে দেখাইতে চাই। কোনটা কোনটা নিব? একদম ছোটটা 10 আর একদম বড়টা 80। ব্যাপারটা এরকম না, আমরা এমন ভাবে টার্মগুলোকে নিছি যে দেখো আমি 10 এর পরে কেন 80 কে নিলাম, কারণ কি জানো?
যাতে করে 80 আর 10 মানে 90, এরা আমাদেরকে কোনো না কোনো একটা হিন্টস দিতে পারে আশা করতেছি। চলো দেখি আর এটাকে বললাম এটা sin স্কয়ার কত 10, ওকে, প্লাস এটাকে আমরা বলবো এটা কত, এটা হচ্ছে sin স্কয়ার কত 80। সিম্পলি আমরা দুইটাকে নিছি, একটা 10 আর হচ্ছে কত 80 কে নিছি। এবার একটা কাজ করি, বলো তো এটা যদি আমাদের sin স্কয়ার কত হয় বলো তো 10 হয়, প্লাস এটাকে বলবো এটা তোমার কত বলো তো sin স্কয়ার বা sin স্কয়ার বাদ তুমি যদি সিম্পলি চিন্তা করো 80 মানে কি লেখা যায়, 90 মাইনাস 10 লেখা যায় কিনা। তাহলে এটাকে আমরা বললাম এটা 90 মাইনাস কত বলো তো 10, ওকে, দেন ওভারঅলটার উপরে কত একটা স্কয়ার, এরকম লেখা যায়। sin স্কয়ার 10 নিলাম আর এটার জন্য কত 80 না লিখে লিখলাম 90 মাইনাস কত 10 লেখা যায়। এবার তুমি বলো আমরা এই যে জায়গাটা নিছি sin স্কয়ার কত বলো তো 10, পরের লাইনে কি আমি নিতে পারি না sin 90 মানে কিন্তু cos হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে cos কত 10, এটাকে বললাম cos স্কয়ার 10। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, দেখছো sin স্কয়ারের পরে 10, cos স্কয়ারের পরেও 10, তার মানে এরা দুইজনে মিলে তোমাকে কি দিবে, এটা দিবে কিন্তু তোমার কি বলতো 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। এখন প্রশ্ন হচ্ছে এটা যে 1 আসছে তার পিছনে কিন্তু একটা হচ্ছে মারাত্মক লজিক আছে, সেটা কি জানো? এই 1 আসার রিজনটা হচ্ছে তুমি কোন দুইটাকে এমন ভাবে সিলেক্ট করছিলা যাতে এদের দুইজনের যোগফল কত হয় 90 ডিগ্রি হয়, তাই না ব্যাপারটা? এখন আমরা কি এখান থেকে একটা উপায় এরকম বলতে পারি যে যে কোনো sin স্কয়ারের বেলায় যদি sin স্কয়ার থিটা 1 এবং আরো একটা sin স্কয়ার থিটা 2, এই দুইটাকে যোগ করে দেখো sin স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা 2, এই দুইটাকে যোগ করে যদি 1 পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে কি এই ব্যাপারটা অকপটে স্বীকার করা যায় থিটা 1 আর থিটা 2 এর মান, এটা একটা কন্ডিশন হতেই পারে যে 90 ডিগ্রি। এই ব্যাপারটা যেমন sin এর বেলায় ভ্যালিড, সেম ভাবে এই ব্যাপারটা cos এর বর্গের বেলাতেও ভ্যালিড। তার মানে আমরা কিন্তু এখান থেকে এটাও লিখতে পারি cos স্কয়ার থিটা 1 প্লাস কত cos স্কয়ার থিটা 2 ইজ ইকুয়াল টু কত 1। বোথ ইকুয়েশনের জন্য এইটা ট্রু যে থিটা 1 আর থিটা 2 এর মান হচ্ছে কত 90 ডিগ্রি। তো এবার আসি, আমরা কিন্তু বুঝে গেছি যে কাদেরকে নিলে কাজ হবে। তাহলে আমি কি এখানে বলতে পারি sin স্কয়ার 10 এটার সাথে আমি নিব কাকে, এটার সাথে নিব আমি sin স্কয়ার কত, এটা হচ্ছে 80 কে নিব, বাস। তাহলে বলো তো 20 এর সাথে কাকে নিব, 20 এর সাথে আমি কিন্তু 70 কে নিব, কারণ 20 এর সাথে 70 নিলে তোমার লাভ আছে, কি লাভ, এই যে এটার সাথে 70 কে নিলে এরা তোমাকে 1 দিবে, ওকে। আচ্ছা এইবারে আসি পরেরটাতে, sin স্কয়ার কত, এটা 30 আর এটাকে বললাম এটা sin স্কয়ার কত, এটা 60। 30 আর 60 নিব কেন, কারণ 90 1 হবে, তাহলে 40 আর 50 বাদ আছে, sin স্কয়ার এটা কত 40, এটাকে বললাম এটা sin স্কয়ার কত, এটা হচ্ছে 50, বাস সিম্পল জিনিস। তো চলো একটা কাজ করি, এখানে থাকা প্রত্যেকটা জোড়াই কিন্তু তোমার কি কোণের মান কতর জন্য মানে হচ্ছে মানে 90 এর জন্য মানে, তাহলে আমরা কিন্তু এই দুইটা মানে আসলে কত নিতে পারি, এই দুইটা মানে যেমন 1 পাইছি, পরের দুইটা মানে 1 পাবো, পরের দুইটা মানে 1 পাবো, পরের দুইটা মানে 1 পাবো। সুতরাং আলটিমেটলি যেটা হবে আর কি, এইখানে হচ্ছে আমরা পাবো কত 4 পাবো আর কি অ্যানসার হিসেবে। সো খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট এখান থেকে কি পয়েন্টটা একটু তোমাকে মনে রাখা লাগবে, এইটা হচ্ছে কি পয়েন্ট। কি পয়েন্টটা কি দাঁড়াইতেছে যে ভাই যে কোনো একটা ধারার বেলায় যদি এটা সাইনের বা কজের বর্গের ধারা হয়, তাহলে পরে তুমি মনে রাখবা sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 2 ইজ ইকুয়াল টু 1 লেখা যাবে যদি থিটা 1 আর থিটা 2 কে যোগ করে এখানে আমরা 90 ডিগ্রি এই প্যাটার্নটা পাই। ডান দিকে যে কোনো একটা করে স্যারকে দেখাবা, আই থিংক বাই আর করে দেখানোর দরকার নাই, জাস্ট ডান দিকে একটা নমুনা দেখালে স্যার বুঝে যাবে তুমি কিসের উপরে বেস করে এটা করছো। এখানে দেখো, এখানে প্রকৌশল ভর্তি পরীক্ষা একটা ধারা, সম্ভবত এটা বইতে আসছিল আর কি, এখানে বলছে sin স্কয়ার 3 9 15 একদম 177 পর্যন্ত। এখন এত বড় ধারা তুমি কি সবটা লিখতে পারবা না, এটার জন্য ভাই সবটা লেখা কিন্তু তোমার জন্য একটু টাফ, তাই না? তাহলে একটা কাজ করি, চলো যতটুকু লেখা যায়। তাহলে আমরা এখানে হচ্ছে তোমার নিলাম sin স্কয়ার কত, এটাকে বললাম এটা 3, এটাকে বললাম sin স্কয়ার কত, এটা হচ্ছে তোমার 9, এটাকে বলতেছি sin স্কয়ার কত, এটা হচ্ছে 15। সবগুলাকে দেখানোর দরকার নাই,
15 পরে কি আসবে জানো? 15 পরে দেখো গ্যাপ কিন্তু 6 করে করে, তাই না? 15 পরে 21 আসবে, 27 আসবে, 33 আসবে, 39 আসবে, 45 আসবে, 51 আসবে, 57 আসবে, 63 আসবে, 69 আসবে, তারপরে 75 আসবে, তাই না? 81 আসবে, তারপরে আসবে 87 আসবে। ওকে ফাইন, 90 এর আগ পর্যন্ত আমরা নিজেদেরকে গুটায় নিব আর কি। তার মানে আমরা কি কি বুঝলাম? এটা এরকম ডান দিকে যান, ডান দিকে যাওয়ার পরে তোমার কত বলো তো? সাইন স্কোয়ার হচ্ছে যে তোমার এটা 81 ডিগ্রি, আর প্লাস হচ্ছে তোমার সাইন স্কোয়ার কত নিবে? এটা হচ্ছে 87। আমরা গুটায় নিলাম আর কি, আর নিতে চাচ্ছি না, 90 এর পরে আর যাবো না। এবার প্লাস দিয়ে এখান থেকে আবার শুরু করলাম। 87 এর সাথে 6 যোগ করলে তুমি 93 পাবা, তাই না? তার মানে এটা কত হবে জানো? এটা হবে সাইন স্কোয়ার কত? 93। আর এটাকে বললাম সাইন স্কোয়ার কত হবে? এটা তাহলে 99 হবে, প্লাস আর লিখবো না, ডট ডট চলতেই থাকে। একদম তোমার কত জানো? একদম হচ্ছে 177 পর্যন্ত। বাট 177 এর আগের টার্মটা যদি আমি লিখতে চাই, তাহলে সেখান থেকে 6 কম মানে কি? 171 প্লাস কত? এটা হচ্ছে লাস্ট সাইন স্কোয়ার কত? এটা 1 কত? 77 এত ডিগ্রি। বাস নিলাম এই যে সাইন স্কোয়ার 177 এত ডিগ্রি। এখানে না দুইটা গ্রুপ তৈরি হয়েছে। এখন আমরা একটু দেখবো দুইটা গ্রুপ কি আলাদা? যদি আলাদা হয় তাহলে আলাদা আলাদা ক্যালকুলেশন, যদি সেম হয় তাহলে তো একইভাবে ক্যালকুলেশন। তা আমরা এই প্রথম গ্রুপটাকে রেখে দিই, কারণ এটা নিরীহ গ্রুপ, মানে একদম ছোট আর কি। বড়টার দিকে দেখাও তো। বড়টার মধ্যে আমরা হচ্ছে একদম লাস্টে 177, একটু অন্যরকম লাগতেছে, ঠিক করে দিই 177। ওকে, তো চলো আমরা যদি একদম লাস্টেরটা থেকে শুরু করি, সাইন 177, তোমাকে বেশ কিছু জিনিস একটু বলার ট্রাই করি। আমরা কি এরকম করে লিখতে পারি না? সাইন শুধু সিম্পলি 177, এটা মানে আসলে কত? এটা মানে হচ্ছে সাইনের পরে এটাকে বললাম তোমার 90 ইন্টু 2 লিখতে পারো, লেখো, সমস্যা নেই, এইভাবে লিখলেও চলবে। 90 ইন্টু 2 মাইনাস কত? 3 ডিগ্রি। তাহলে বলো তো সাইনের পরে 90 ইন্টু জোর সমকোণ মানে সাইন সাইনই থাকবে। তাহলে কিন্তু এইটা আমরা কত বলো তো? সাইনের পরে যা সিম্পলি 3, মাইনাস হওয়ারও কোনো সুযোগ নাই, একে তো স্কোয়ার, তার উপরে আবার এটা দ্বিতীয় চতুর্ভাগ, নেগেটিভ হওয়ার কোনো দিক দিয়ে সুযোগ নেই। ও আচ্ছা, তার মানে লাস্টেরটা হয়ে যাচ্ছে 3, তাহলে এটা তো এর সাথে মেলে। তাহলে আচ্ছা আমি আরেকটা কাজ করি তো, 171টা একটু দেখি তো। সাইন এটাকে বললাম এটা 170 কত? 1। তাহলে সাইনের 171 মানে কত? 90 ইন্টু কত? 2 মাইনাস কত? এটা 9। তাহলে কি আমরা একটা কাজ করতে পারি? সাইন তো সাইনই দিলাম, এটা মানে কত? 9। তার মানে বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই যে এইটা, এটা 3, তাহলে এটা একদম এটাও 3 আর কি। এটা 9, তার মানে একদম এটা কত? 9। তার মানে কি এই দিক দিয়ে তোমার কি আস্তে আস্তে 87 এ যাবে, এও তোমার 3 থেকে শুরু করে আস্তে আস্তে 87 এ কি বলতো আসবে। দেখছো 3টা হয়ে গেছে একদম লাস্টেরটা, 9 হয়ে গেছে লাস্টের আগেরটা, 15 মানে কি? তাহলে লাস্টের আগেরটা। তার মানে এমনি করে বুঝে গেলাম দুইটা ধারা মোটেও তোমার কি আলাদা আলাদা নয়, এই দুইটা আসলে একই জিনিস। অর্থাৎ আমি যদি এইটাকে সুন্দর করে সবগুলোকে ভাঙাই, তাহলে আবার এই টার্মটাই পাওয়া যাবে। তাহলে দরকার কি দুইবার আলাদা আলাদা ক্যালকুলেশন করার? একই জিনিস দুইবার পাবো মানে কত? সামনে একটা 2 নিয়ে এই যে এইবার আমি কি করব জানো? পুরোটাকে লিখে নিব সাইন স্কোয়ার কত? 3 প্লাস এটাকে বললাম সাইন স্কোয়ার কত? 9 প্লাস এটাকে বলবো সাইন স্কোয়ার কত বলতো? 15 প্লাস কত? এই যে ডট ডট চলতেই থাকবে, তাহলে 15, তারপরে নিশ্চয়ই তোমার কত? সাইন স্কোয়ার, এটাকে বললাম এটা 21 প্লাস, এরকম চলতেই থাকবে। প্রশ্ন হচ্ছে এরকম কতগুলো নেওয়া যায়? আসলে সবগুলাই দেখানোর নিয়ম, কিন্তু সবগুলা না দেখাইলেও কোনো প্রবলেম নাই। তুমি কি করবা? এখানে তো এটা নিলাম, তারপরে তুমি দেখবা যে হচ্ছে এখানে কত? সাইন স্কোয়ার, এটাকে বললাম 20 কত? 7 প্লাস ডট ডট আর দেখানোর দরকার নাই, প্লাস আমরা লাস্টের গুলো একটু দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে সাইন স্কোয়ার কত? এটা 81 প্লাস কত? এটা সাইন স্কোয়ার কত? এটা হচ্ছে 87। মানে মোট কথা এরকম দুইটা ধারণা আসলে একই জিনিস দুইবার আসছে, তাহলে সামনে আমরা এটা 2 দিব, যোগ করলে তো 2 আসবে। তার মানে এটার ক্যালকুলেশন করে শুধু একটা কি বলতো 2 অ্যাড করে দিব। চলো এখন এটার ক্যালকুলেশনটা আমরা করি, যে এটার ক্যালকুলেশনটা বেসিক্যালি কি আসে।
তো তোমাকে দেখতে হবে এখানে কতগুলো জোড়া বানানো যায়। আগের অঙ্কটার বেলা স্মুথ ছিল, কারণ কয়টা জোড়া বানানো যায় এটা একদম কি বলতো নরমালি ক্যালকুলেশন করা যাচ্ছে, বাট এটা না নরমালি ক্যালকুলেশন করা যাচ্ছে না, একটু গোনা লাগতেছে। দুই ভাবে করা যায়, এক এরকম করে গুনে গুনে দেখতে পারো, অথবা আরেকটা উপায় ফলো করতে পারো যে কয়টা আছে। সাধারণত এটা একটা সমান্তর ধারা, তাই না? যেহেতু এটা একটা সমান্তর ধারা, তাহলে তুমি কি বুঝতেছো সমান্তর ধারার বেলায় ওই ধারার মধ্যে কতগুলা পদ সংখ্যা আছে এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। কেমনে সমান্তর ধারার পদ সংখ্যা কেমনে বের করা যায় জানো? চলো তোমাকে বের করা শিখাই। সমান্তর ধারা যদি আমরা পদ সংখ্যা বের করতে চাই, তাহলে পদ সংখ্যা মানে হচ্ছে একদম শেষেরটা মাইনাস কত প্রথমটা ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে ব্যবধান, আর সাথে হবে একটা প্লাস কত 1। তো বলো তো এই 3 থেকে 87 এর মধ্যে টোটাল কতগুলো আছে জানো? একদম শেষেরটা হচ্ছে 87, 9 10 ছিল, এটাকে আমরা বলতেছি এটা 87 মাইনাস প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 3, ব্যবধান কত 3 থেকে 9 মানে ব্যবধান 6 করে করে যাবে আসলে, প্লাস কত এটা 1। তাহলে 87 থেকে 3 বাদ দিলে কত? 87 থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে কত আসবে বলো? এটা কত আসবে? 84 ডিভাইডেড বাই কত 6 প্লাস কত 1। যদিও বা আমি এটা একবারই বুঝতেছি যে এটা কত আসবে। এটা তোমার 84 বাই কত, এটা 84 ডিভাইডেড বাই 6 তাহলে 14 আসবে। তাহলে 14 আর 1 কত আসবে? এটা হচ্ছে 15। তাহলে এখানে কয়টা পদ সংখ্যা আছে? এখানে পদ সংখ্যা আছে তোমার কি বলো তো অলমোস্ট 15টা আছে। বোঝা যায়? 15টা আছে। তার মানে কি জানো, এরা না মাঝে যে জায়গাটা আছে একটা জিনিস খেয়াল করে দেখো, এরা তোমার 3 9 15 21 27 একদম 87 পর্যন্ত। তাহলে এখানে কয়টা আছে? এখানে আছে হচ্ছে 15 জন। তাহলে 15 জনের মধ্যে সবাই কিন্তু সবার সাথে জোড়া তৈরি করবে। দেখছো কে কার সাথে জোড়া তৈরি করবে? তোমাকে একটা এক্সাম্পল দিই। 3 জোড়া তৈরি করবে তোমার 87 এর সাথে, কারণ 90 হবে, এবং তোমাকে দিবে কত 1। এরপরে কত 9 তোমাকে 81 এর সাথে একটা জোড়া তৈরি করবে, দিবে কত 1। এইভাবে করে করতে পারো যেটা স্মার্টলি বের করে। বাট অনেকেই আছে যেটা বের করে করতে চায় না, ওরা কি করে, ওরা হচ্ছে এইখানে আবার তোমার কি বলতো জোড়া বানায়। তো তুমি যদি এখন কোনো কারণে এখানে জোড়া বানাও, তাহলে এই যে 3 এর সাথে 9 কে মানে 3 এর সাথে 87 কে দেখাবা, 9 এর সাথে 81 কে দেখাবা, এরকম করে জোড়া বানাইলে দেখবা যে কি আসতেছে জানো? এখানে তো আমাদের 2, অলমোস্ট এখানে তোমার কত 7টা জোড়া পাবা। তার মানে কত বলতো এখানে কি কি থাকবে আমি তোমাকে বলি। 3 এর সাথে 87, তাহলে আমি এখানে লিখে দেখাই। সাইন স্কয়ার কত, এটা 3 প্লাস এইটাকে বললাম সাইন স্কয়ার কত, এটা হচ্ছে 87, এরকম একটা জোড়া। তারপরে তোমার কত বলতো সাইন স্কয়ার, এটাকে বললাম 9। যারা একদম ডিটেইলস করতে চাও তাইলে আর তোমার এই পদ সংখ্যা জানার দরকার নাই, এটা তো 81 প্লাস এরকম নিজের মতো করে জোড়া বানাবা। তাহলে এই যে দেখো জোড়া দিলাম, প্লাস এই যে আবার জোড়া দিলাম, এরকম নিজের মতো করে তুমি জোড়া বানাবা। এবং শুধু একজন জোড়া বানাইতে পারবে না, সেটা হচ্ছে তোমার কত সাইন স্কয়ার 45। ওই যে বলছিলাম 15টা আছে না, 15টার মধ্যে 7টা জোড়া বানায়, একজন পারে না, সেটা হচ্ছে এইটা। তা আমরা তো এখানে জানি যে যারা যারা জোড়া বানায়, ব্যাপারটা বুঝো, যারা যারা জোড়া বানায় তারা তোমাকে কত উপহার দিচ্ছে আসলে বলো তো? তারা তোমাকে 1 উপহার দিচ্ছে, তাই না? এই যে দেখো যারাই জোড়া বানায় তারাই তোমাকে 1 দেয়। তাহলে 7টা জোড়া বানাইলে ওরা তোমাকে আসলে 7ই দিবে, প্লাস এ তো আর জোড়া বানায় না, 1/√2 উপরে বর্গ করলে ও তোমাকে দিবে কত? শুধু হাফ। 7 আর হাফ যদি যোগ করো তাইলে পরে পাবা কত? এখানে আসবে তোমার কত 7.5। 7.5 কে লেখা যায় 15 বাই কত 2 আর এটা চলে যাবে, তুমি পাবা কত আসলে? এটা 15। এই যে দেখো অ্যান্সার কিন্তু 15। কারণ যাদের মনে হচ্ছে 15টা মানে 7টা জোড়া, 3 যাবে 87 এর সাথে, তোমাকে এমনি দেখাই বলে বলে আর কি। হ্যাঁ, এটা পরীক্ষায় লিখো, বোর্ড পরীক্ষায় আসলে লিখবা আর কি, অ্যাডমিশনে এত লেখার দরকার নেই। 3 এর সাথে কত 87 একটা জোড়া, তারপরে 9 এর সাথে 81 এটা আরেকটা জোড়া, 15 এর সাথে ওইদিকে 75 এটা আরেকটা জোড়া। এমনি করে এদিক দিয়ে আর এদিক দিয়ে আগানোর পরে দেখবা মাঝে যে সাইন 45 ও জোড়া বানাইতে পারে না, কারণ ওর একটা স্পেসিফিক মান আছে, বসাই দিলাম, লাস্ট পর্যন্ত কত আসছে 15। বোঝা যায়? ওকে, তো আমরা এটা বুঝলাম আর কি। একই জিনিস খুবই সোজা। প্রথমে আমরা বড় হইলে প্যানিক হব না,
90 এর আগে একটা নিব, 90 এর পরে একটা নিব, এবং নিয়ে দেখবো যে না দুইটা কিন্তু আসলে একই জিনিস, সামনে একটা 2 দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চল এটা আমার মনে হয় করে দেওয়ার আর দরকার নাই, তাও আমি শুধু তোমাকে পুরো লাইনটা একবার একটু লিখে দিই। দেখো এখানে তোমার cos স্কয়ার কত 10 প্লাস এটা তো তোমার cos স্কয়ার কত, এইটাকে দিব এটা হচ্ছে 20 প্লাস এইটাকে দিব তোমার cos স্কয়ার কত বলতো, এটা হচ্ছে 30 প্লাস এটাকে বললাম এটা cos স্কয়ার কত, এটা 40 প্লাস এটাকে দিলাম এটা cos স্কয়ার কত, এটা 50 প্লাস আমরা হচ্ছে তোমার এটাকে কি দিব, এটা cos স্কয়ার কত, এটা 60 প্লাস দিলাম cos স্কয়ার এটা কত 70 এবং এটাকে দিলাম cos স্কয়ার কত 80। আমি শিওর এটা করা লাগবে না, এখানে যেহেতু 8টাই দেখা যাচ্ছে এবং জোড়া কয়টা হবে, 4টা জোড়া হবে না। 10 একবার 80 এর সাথে যাবে, 20 যাবে 70 এর সাথে, 30 যাবে 60 এর সাথে, 40 যাবে 50 এর সাথে। তার মানে এই জোড়াগুলো আমি আর লিখে দেখাবো না, তোমাকে বুঝাচ্ছি শুধু। এটা একটা জোড়া হবে, তুমি লিখবা এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে, এটা একটা জোড়া হবে। ভাই প্রত্যেকটা জোড়া আমাকে এক এক করে দিবে আর কি, তাই না? প্রত্যেকটা জোড়া যদি এক এক করে দেয় আলটিমেটলি এটার অ্যান্সার এমনিতেই কত আসবে 4। তবে তুমি অবশ্যই কিন্তু ডান দিকে যে কোনো একটা অবশ্যই করে দেখাবা যে কেন এটা ইজ ইকুয়াল টু 1 আসে। এবং দেখো এই টাইপের আরেকটা অঙ্ক, এটা বইয়ের ভর্তি পরীক্ষাতে আসছিল। sin স্কয়ার 3 থিটা sin স্কয়ার 4 থিটা 5 থিটা ডট ডট একদম কত 15। তাহলে এটা সমান দেখাইতে বলছে 6 পয়েন্ট কত 5। তাহলে আমরা একটা কাজ করতে পারি, থিটা ইকুয়াল কত পাই বাই কত 36। আচ্ছা আমরা যদি এই মানটা লেখার ট্রাই করি তাহলে বলতো আগের বারের বেলায় থিটার মানটা না সরাসরি দেওয়া ছিল, যেমন 30 না 20। এখানে দেখো কোণের মান 3 হবে নাকি 6 হবে নাকি 15 হবে নাকি 177 হবে, এরকম দেওয়া ছিল আর কি। হ্যাঁ, কিন্তু এটার বেলায় দেওয়া আছে, কিন্তু দেখো এটার বেলায় না কোণের মান দেওয়া নেই, কিন্তু কোণের মানটা যদি বের করা যায় তার একটা উপায় বলে দেওয়া আছে যে থিটা ইকুয়াল পাই বাই 36। তো চলো থিটা ইকুয়াল কি নেওয়া যায়, পাই বাই এটাকে বললাম 36। তাহলে এটা মানে কত আসবে, এটা হচ্ছে 180 ডিভাইডেড বাই কত 36 ইজ ইকুয়াল টু কত, এটা মানে হবে শুধু 5 ডিগ্রি আর কি। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি মানগুলা যদি বসাই লেফট হ্যান্ড সাইড, যার যেটা মান এটা বসাবো। এটাকে বললাম sin স্কয়ার 3 পাশে কত, এটা হচ্ছে 15 প্লাস sin স্কয়ার এটাকে বললাম এটা কত আসবে, এটা হবে হচ্ছে তোমার 20 প্লাস। আবার যদি আমি এখানে বসাই তাহলে এটা হবে তোমার sin স্কয়ার কত, পাঁচ পাশে এটা কত বলো তো 25 প্লাস। দেন একই ভাবে যদি আরো লিখতে চাই তাহলে sin স্কয়ার কত 30। চলো তোমাকে সবগুলোই লিখে দিই আর কি। এখানে একদম পরেরটা যদি আমরা লিখতে চাই তাহলে আসবে sin স্কয়ার কত, এটা 35 প্লাস এটাকে দিলাম sin স্কয়ার কত, এটা হচ্ছে আমাদের কত 40 হবে প্লাস একই ভাবে sin স্কয়ার কত, এটাকে দিলাম 45 প্লাস। একটা কাজ করা যাক, আসলে বাকিগুলাকে নিচে লিখি, বাকিগুলাকে নিচে লিখলে অথবা প্লাস, তো প্লাস দিয়ে এখানে লিখি আর কি। চলো প্লাস দিয়ে তোমার হচ্ছে লিখতেছি কত, প্লাস দিয়ে লিখবো তোমার কত 15, তো মানে 45 পর্যন্ত গেছে। তাহলে খুবই স্বাভাবিক আমরা হচ্ছে প্লাস দিয়ে তোমার কত sin স্কয়ার এখানে দিলাম হচ্ছে কত বলতো 50, এখানে দিতেছি তোমার কত sin স্কয়ার এটাকে দিলাম এটা হচ্ছে 55। আবার একই ভাবে এখানে দিব তোমার কত sin স্কয়ার, নাও সামনের দিকে আগাও, এটা হবে কত 60 হবে। একই ভাবে এটাকে আমরা বলবো sin স্কয়ার কত, এটা 65 আগাইতেছি। আবার এখানে আমরা আগাবো তোমার কত sin স্কয়ার কত, এটা হচ্ছে তোমার কত 70। এবং এখানে আমরা লাস্ট পর্যন্ত যেটা নিব এটা হচ্ছে sin স্কয়ার কত, এটা 75। দেখছো আমরা যোগ করে করে এই পর্যন্ত কিন্তু পাইছি। তো এখন আমাদের যে কথাটা সেটা হচ্ছে যে তুমি প্লাসটা এখানে না দিয়ে চাইলে প্লাসটা এখানেও দিতে পারো, যে যোগটা আসলে এরকম চলতেই আছে। এখন আমি আসলে টেকনিক্যালি কেন এরকম সুন্দর করে সাজায় লিখছি, মনে আছে আগের অঙ্কটার বেলা আমি তোমাকে বলছিলাম 45 জোড় তৈরি করে না, এখানে কয়টা জোড় তৈরি হতে পারে সেটা পদ সংখ্যা থেকে কিন্তু বোঝা যায়। কিন্তু অনেকেই আছে যারা চিন্তা করবে পুরোটা করে দিলে ভালো হইতো, তাদের জন্য এই অঙ্কটা। দেখো তুমি যদি মনে করো আমি এই দুটাকে নিয়ে একটা জোড় বানাবো, এটা কিন্তু পসিবল। কেন? কারণ 15 আর 75 যোগ করলে 90 পাওয়া যায়,
সুতরাং এরা না তোমাকে আসলে একটা 1 উপহার দিবে। আবার এটাকে একটা জোর বানানো যায়, দেখছো 90 হয়ে গেছে। এটা একটা জোর বানানো যায় 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 90 হয়ে গেছে। দেখছো এখানেও না সবাই জোড়া বানাইলেও sin 45 জোড়া বানাবে তার মধ্যে কেউ নাই। ঠিক আগের অঙ্কটাতেও তাই। এখন তুমি কেমনে এই পুরাটা না সাজায় চট করে কেমনে দেখে বুঝবা যে কয়টা পদ সংখ্যা হবে, মানে কয়টা জোড়া হবে ঠিক আগেরটার মতো? তাহলে একটু বলো তো পদ সংখ্যা ব্যাপারটা আসলে কি রকম? পদ সংখ্যা ব্যাপারটা হচ্ছে যে তোমার সবচাইতে বড়, মানে শেষ বলতে আমরা যেটাকে বুঝি আর কি 75, প্রথম বলতে যেটাকে বুঝি এটা হচ্ছে তোমার কি বলতো 15 ডিভাইডেড বাই ব্যবধান কিন্তু এই অঙ্কের বেলায় 5 প্লাস কত 1। তাহলে 75 থেকে 15 যদি আমরা বাদ দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে 60 বাই কত 5 প্লাস কত 1। তার মানে কত আসবে এটা জানো? এটা আসবে 13। এই যে 13টা আসছে মানে আমি না এই পুরা প্রসেসটা না করেই বলতে পারি 6টা জোড় তৈরি করবে, মানে 12 জন জোড়া তৈরি করবে, মানে কি 6টা জোড়া তৈরি করবে, 6 দিয়ে 12, আর একজন জোড়া তৈরি করবে না, সেই একজন আসলে 45। এবং দেখো আমি তোমাকে কিন্তু এটা প্রমাণ করে দেখালাম আসলেই 45, কিন্তু এত বড় লিখতে হয় না, তাই আমি এখানেও লিখি না। এই যেটার বেলায়ও তাই, যেমন 3 87 এর সাথে যাবে, 9 আরেকজনের সাথে যাবে, 15 একজনের সাথে যাবে, 21 27 যাবে, 33 আরেকজনের সাথে যাবে, যাওয়ার পর দেখবে মাঝে 45 কারোর সাথে জোড়া বানাইতে পারে না। কিন্তু কয়টা জোড়া হবে? এখানে যখন পদ সংখ্যা আছে 15টা, 7টা জোড়া, 7 দুগুণে 14, বাকি থাকে 1, ওইটাই হচ্ছে 45। এখানেও ঠিক তাই, 15টা 13টা, তাহলে 6 দিয়ে 12, তাহলে 13 মানে কি একটা বাকি আছে, ওইটা হচ্ছে 45। তার মানে তুমি আমাকে বলো তো সবাই মিলে কি দেন? সবাই একটা করে 1 উপহার দিবে, তাহলে 1 1 1 1 1, তার মানে সবাই যদি 1 দেয় তাহলে এখান থেকে পাবো 6। আর sin 45 মানে তো জানোই 1/√2, দেন তার বর্গ করলে কি পাওয়া যায়? হাফ পাওয়া যায়। ওইটা কিন্তু আমি এখানেও একবারে লিখছিলাম কত, এই যে sin 45 মানে একবারে হাফ পাওয়া যায়। সেখানে ওয়াইড হওয়ার কিছু নাই, অঙ্কের বেলায় তুমি একটু জাম দিবে, এটাই তো নিয়ম। কিন্তু এত ডিটেইলস এগুলো অঙ্কে না দেখালেও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? 6 প্লাস এইটা তোমার কত হাফ, মানে আসলে কত আসবে 6 পয়েন্ট কত, এটা 5। এবং আসলেই তাই, আমাদেরকে 6.5ই কিন্তু দেখাইতে বলছে। এটা একটা বোনাস প্রবলেম আর কি। বোনাস প্রবলেম মানে এটা আসলে 9 10 এর একটা প্রবলেম ছিল। তো অনেকেই আছে এই টাইপের প্রবলেম গুলো সাজাইতে পারে না বা বুঝে না কেমনে সাজাইতে হয়, মূলত তাদের জন্যই হচ্ছে তোমার কি বলতো এইটা। তো এই টাইপের প্রবলেমের জন্য cos স্কয়ার পাই বাই 8 বা এটা আমার নিয়মটা হচ্ছে সবচাইতে ছোট যারা তাদেরকে সেভ রাখবে, তাদেরকে রেখে দেবে, ওদের কোনো চেঞ্জ করবে না। বাকি যারা তাদেরকে চেঞ্জ করবে, ওই যে ছোটগুলাকে রেখে দিছিল ওদের সাথে চেঞ্জ করবা, সাথে পাই যোগ করতে পারো, পাই বাই 2 করতে পারো, এরকম টাইপের যোগটোগ গুলা করবা আর কি। হ্যাঁ, তো চল আমরা একটা কাজ করি। আমরা এইখানে সিম্পলি যেটা নিতে পারি সেটা হচ্ছে cos স্কয়ার কত, এটাকে বললাম পাই বাই কত 8, আর এটাকে দিব cos স্কয়ার, এটা কিন্তু 3 পাই ডিভাইডেড বাই কত 8 প্লাস, এই দুটাকে ঠিক রাখলাম, দরকার নেই এদেরকে নিয়ে কাজ করার। বাকিগুলাকে চেঞ্জ করব। তাহলে বাকিগুলাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে cos নিলাম, কেমনে চেঞ্জ করব? ওই যে বলছিলাম যাকে স্থির রাখছো তার সাপেক্ষে চেঞ্জ করব। তাহলে দাও পাই বাই কত 8, কত নিলে 5 পাই বাই 8 মেলে, ভাই এখানে একটা পাই বাই 2 নেন তাইলেই মিলে যাবে, প্লাস করে দিলাম, বোথ সাইডে করে দিলাম হচ্ছে স্কয়ার। সমস্যা আছে কোন? দেখো মিলছে কিন্তু 5 পাই বাই 8। আচ্ছা আর একটা বাকি আছে, তো নিলাম হচ্ছে তোমার কত বলতো cos, এটাকে নিলাম পাই বাই কত 2 প্লাস। আচ্ছা বলো তো এবার যেন কি আছে 3 পাই বাই 8, যাদেরকে বাকি রাখছো তাদেরকে নিলেই চলবে। তাহলে এবার দেখো আমি ওভারঅলটার উপরে একটা স্কয়ার নিলাম, বুঝতে পারছো? এবারে বলো তো আমাদের বাঁ দিকে কি আছে? বাঁ দিকে আছে cos স্কয়ার, অথবা আমি এদেরকে হোয়াইট দিয়ে লিখি যেহেতু এটা হোয়াইট ছিল আগে থেকে। এটাকে বললাম cos স্কয়ার কত পাই ডিভাইডেড বাই 8 প্লাস, এটাকে বললাম cos স্কয়ার 3 পাই ডিভাইডেড বাই কত 8 প্লাস। চল বাকিগুলাকে আমরা ইউরো দিয়ে লিখবো। cos পাই বাই 2 মানে কিন্তু 90, কপাল পুড়ে গেছে তোমার। আর cos পাই বাই 2 মানে চলে আসবে sin
সাথে নিব হচ্ছে কত পাই বাই 8। অবশ্যই পাই বাই 2 প্লাস সামথিং মানে কিন্তু তোমার কি বলতো দ্বিতীয় চতুর্ভাগে পড়ার অপরাধে তোমার সামনে চলে আসবে মাইনাস, কারণ তুমি cos। কিন্তু আমরা আসলে ওই মাইনাসটা নিলেও আসলে খুব বেশি কাজে লাগে না, এটাও কিন্তু মাইনাসই হবে। কেন? কারণ ভাই এটার উপরে তো আছে স্কয়ার, সুতরাং মাইনাস নিয়ে কোনো লাভ নাই, কারণ মাইনাসের উপরে স্কয়ার করলে কিন্তু এটা আলটিমেটলি চলে যায়। আমরা একটা কাজ করি, এই cos স্কয়ার পাই বাই কত 8, আর এখানে থাকা সাইন, তাহলে এটাকে বলা যায় সাইন স্কয়ার কত, এটাও কিন্তু পাই বাই কত 8। এই দুইটা মিলে হয়ে যাবে 1। আর বাকি যে দুইটা আছে, একটাকে বললাম cos স্কয়ার কত 3 পাই ডিভাইডেড বাই 8 প্লাস এটাকে বললাম এটা sin স্কয়ার 3 পাই ডিভাইডেড বাই কত 8, দেন তার উপরে কত এই তো স্কয়ার তো দিয়ে দিলাম, তার মানে এটা মানে কিন্তু 1 প্লাস এইটা মানে কিন্তু 1 ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু আসবে 2। তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াইতেছে, জাস্ট সিম্পলি যারা ছোট তাদেরকে রেখে বাকিগুলোকে ওই ছোট সাহায্যে চেঞ্জ করবা, সাথে অ্যাড করে দিবা কি জানো পাই অথবা পাই বাই 2 এরকম জাতীয় প্যাটার্ন গুলো অ্যাড করে দিবা, করে দেখলেই দেখবা যে হয়ে গেছে। ডাউট আছে কারো? বুঝতে পারতেছি আশা করি। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 3। এটা হচ্ছে এটা একটা ধারা বিষয়ক প্রবলেম, তবে এই ধারাটা হচ্ছে যে তোমার tan এবং cot এর ধারা। তো এটাও আগেরটার মতোই আর কি, ইজি আছে। আমি দুইটা প্রবলেম নিছি এরকম টাইপের, দেখবে এটা কিন্তু 11-12 সালে বইতে আসছিল, বাট তোমার জানা দরকার থিটা মানে কি দেওয়া আছে, পাই বাই 20 দেওয়া আছে। চল আমরা লিখে নিই যে থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার কত পাই বাই কত 20, না চাইলেও আমরা এখান থেকে 20 থিটা ইজ ইকুয়াল টু পাই এমনিতে আর গুণ করে লিখে রাখলাম। ধারার অঙ্কের বেলায় তোমার কাজ সবগুলাকেই তুমি ধারার মধ্যে দেখাবা। তো চলো আমরা হচ্ছে এই অঙ্কটার বেলায় লেফট হ্যান্ড সাইড যেটা আছে ওইটা নিয়ে নিই। ওইটা মানে কত নিব, দেখো এখানে কিন্তু অনেকগুলা কট আছে, কট থিটা নিলাম, কটের পরে এখানে 3 থিটা 5 থিটা, এটা 7 থিটা, এটাকে 9 থিটা, এটাকে বলবো তোমার কট, এটা 11 থিটা, এটাকে বলবো কট 13 থিটা, এটাকে বলবো কট 15 থিটা, এটা আবার কট 17 থিটা, এবং এটা কট এটা 19 থিটা। মানে একদম প্রথম থেকে শুরু করে একদম 19 পর্যন্ত যা যা আছে সবাইকে দিয়ে দিছি। এবং আমি শিওর যে তুমি যদি এই 19 পর্যন্ত যদি একটু চিন্তা করো, তাহলে 19 পর্যন্ত চিন্তা করলে দেখবা যে এখানে প্রায় 10টা টার্ম আছে আর কি, তাই না? হিউজ। এখন এই 10টা টার্মকে নিয়ে ক্যালকুলেশন করে স্যার তোমাকে বলছে প্রমাণ করবা মাত্র -1। একটু মন খারাপ হয় উচিত আর কি, এতগুলা টার্ম নিয়ে কাজ করবা কিন্তু লাস্ট পর্যন্ত না আছে কোনো সাইন, না আছে কোনো কজ, কিচ্ছু নেই, লাস্টে কি প্রমাণ করা লাগবে জাস্ট -1। তো 10টা টার্মের মধ্যে একটা কাজ করি, এই যে 5টা টার্ম আছে এই 5টাকে আমরা বসায় রাখি, হয় এই 5টাকে অথবা ডান দিকের 5টাকে আমরা কোনো কাজ করাবো না, বলবো যে তোমরা বসে বসে শুধু খাইতে থাকো, এরা বসে থাকবে, এদের কোনো কাজ নাই। এদেরকে আমরা বললাম ইজ ইকুয়াল টু একদম লিখে দিলাম, এদের কোনো কাজ নেই। আর ডান দিকে যে টার্মগুলো আছে তাদেরকে আমরা পরিবর্তনের কথা চিন্তা করব। তাহলে শুরুতেই নিলাম কত কট 11 থিটা না লিখে আমি লিখলাম 10টা থিটা প্লাস কত একটা থিটা। প্রশ্ন হচ্ছে ভাই 10 মানে তো মানে 10 এর সাথে 1 যোগ করে 11 লিখছেন কেন? 3 আর 8 যোগ করেও তো 11 লেখা যায়, অথবা হচ্ছে 5 আর 6 ও তো 11 লেখা যায়, বাট 3 আর 8 কেন না নিয়ে আমি হচ্ছে 10 আর 1 কেন নিলাম? তার কারণ আমি আসলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এইটা কিন্তু আমাকে tan থিটার একটা ভালো মান দিবে। tan থিটা মানে কত জানো? এটা হচ্ছে পাই বাই 2, মানে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে 90। এখন আমি যদি এই মানটা পরের লাইনে, ব্যাপারটা বুঝবা কিন্তু, cot এটাকে কি দিলাম পাই বাই কত 2 প্লাস কত থিটা। আচ্ছা বলো তো cot পাই বাই 2 কথাটার মানে কি? cot পাই বাই 2 মানে কিন্তু tan, এক্স্যাক্টলি এটা মানে কিন্তু tan, কিন্তু পাই বাই 2 প্লাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ার অপরাধে তার সামনে চলে আসবে কি বলতো একটা মাইনাস। এমনটা দেওয়া যায়? জি ভাই এটা দেওয়া যায়। তার মানে আমরা কিন্তু মোটামুটি এটা চেঞ্জ করে ফেললাম। তাহলে এক কাজ করি না, এটা কেন বাদ থাকে? কটের পরে 13 না লিখে
এইটাকে কি আমি লিখতে পারি যে টেন থিটা প্লাস কত, এটা 3 থিটা। দেন কটের পরে 13 না লিখে এটাকে নিব কত, এটা মানে আবার নিব কত, পাই বাই 2 প্লাস কত, এটা 3 থিটা। কটের পরে পাই বাই 2 মানে কত, এটা মানে হবে হচ্ছে কত, 10। 3 থিটা মানে তো 10, তো তোমার কত 3 থিটাই তো আসবে ভাই। পাই বাই 2 প্লাস সামথিং কতটার মানে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগে সামনে আসবে আবার কত, মাইনাস। এমনটা দেওয়া যায় কিনা, দেওয়া যায়। এবার যদি আমরা এটার কথা বলি তাহলে তোমার কত বলো তো, কট, কটের পরে এটাকে আবার দিব কত, এটা হচ্ছে 10 থিটা প্লাস কত, এটা 5 থিটা। একই ভাবে বুঝতে পারতেছো যে চেঞ্জ গুলো একই রকম আসতেছে, পাই বাই 2 প্লাস কত, এটা 5 থিটা। এবং এই জায়গাটা মানে কিন্তু আবার কত, tan হচ্ছে মাইনাস কত, 5 থিটা। আমি আর চেঞ্জ গুলা লিখবো না। এখন আমি যদি এরকম করে চিন্তা করি, 11 থিটা লাস্ট পর্যন্ত হয় শুধু থিটা, 13 লাস্ট পর্যন্ত হয় 3, 15 লাস্ট পর্যন্ত 5, তাহলে 17 কি হবে, লাস্ট পর্যন্ত হবে হচ্ছে tan কত, 7 থিটা। আর 19 লাস্ট পর্যন্ত হবে কত, tan, এটা হয়ে গেছে তোমার জাস্ট সিম্পলি কত, 9 থিটা। মনে আছে আমরা প্রথম থেকে কিছু টার্মকে বলছিলাম যে তোমরা বসে থাকো, তারা কারা কারা, তারা হচ্ছে তোমার cot থিটা, এটাকে বললাম cot তোমার 3 থিটা, এটাকে বললাম cot 5 থিটা, দেন এটাকে বলবো cot 7 থিটা, আর এটাকে বলবো cot কত, 9 থিটা। লেখা যায় এমনটা। এবং দেখো সিমিলার অ্যাঙ্গেল চলে আসছে সবার। এর মানে এই না যে উপরে এরকম ফাঁকা রাখবা, উপরে এরকম ফিল আপ করে দিবা কিন্তু, যে cot থিটা, cot 3, তারপরে কত cot 5। বোর্ড এক্সাম তো, বোর্ড এক্সামে তো এগুলো সুন্দর করে লিখে দিতে হয়, এটা তো জানো যে cot এর পরে 9 থিটা। তো এখানে আর বাদ থাকবে না, এটাও আমি লিখে দিই, এটা cot থিটা, cot এর পরে কত, 3 থিটা। আর যারা চালাক তারা এতক্ষণে অঙ্কটা করে কমেন্ট বক্সে জানাও যে তুমি আমার আগে করে ফেলছো। তাহলে এটা তোমার কত cot, এটা কত 7 থিটা। আচ্ছা আমরা একটা সম্পর্ক 9 10 থেকেই জানি যে tan এবং cot একটার কি বলতো অপোজিট না। tan থিটা আর cot থিটার কথা যদি বলি তাহলে কি আমি পরের লাইন এরকম করে নিতে পারি না যে tan থিটা ইনটু এটাকে বলা যায় 1 বাই কত, এটা হচ্ছে tan, কেটে দাও, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 1। তার মানে আমরা ফাইনালি এখানে কি করতে পারি জানো, cot এর সাথে এটাকে কাটবো, আর 3 এর সাথে আবার এটাকে কাটবো, এটার সাথে 5 এর সাথে 5, 7 এর সাথে 7, 9 এর সাথে 9। তাহলে আমাদের বাকি থাকে কি 1 2 3 4 5, পাঁচটা -1। তার মানে আমরা আসলে দিতেই পারি যে -1 এর উপরে চলে আসছে তোমার কত 5। এই -1 এর উপরে বিজোড় পাওয়ার হলে সামনে মাইনাস থাকবে, আর যদি না থাকতো তাহলে কত দিতাম, +1 দিতাম। তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার -1 হবে আর কি। বাস এই হচ্ছে আমাদের সিম্পল ঘটনা। তাহলে আমরা কি দিচ্ছি, -1 এর উপরে 5 মানে কত আসছে, এটা হচ্ছে মাইনাস কত 1। এবং দেখো লাস্ট পর্যন্ত কিন্তু প্রমাণ হয়েছে -1। তাহলে অঙ্কটার মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। অনেকগুলো রাশি দেওয়া ছিল, প্রথম রাশিগুলোকে তুমি অফ রাখছো, পরে রাশিগুলো নিয়ে তুমি কিন্তু কাজ করতেছো, এবং দেখো অলমোস্ট কিন্তু তোমার হয়ে গেছে আর কি। তাহলে সিম্পলি রেখে দিলাম, বাকিগুলোকে চেঞ্জ করে নিলাম, কন্ডিশনটা থ্রুতে চেঞ্জ করে নিলেই দেখো অঙ্ক হয়ে গেছে। এই অঙ্কটার বেলায় দেখো আমাদের এখানে কোনো ধারা দেওয়া নাই, এখানে সিম্পলি বলা আছে যে দেখো তোমাকে আমরা এটা দিয়ে দিছি, মানে তোমাকে আমরা দিয়ে দিছি 12a ইজ ইকুয়াল টু কত, পাই। আর তুমি আমাদের এই বাম পক্ষ ইজ ইকুয়াল টু প্রমাণ করে দেখাবা এটা মানে 1। তো ঠিক আছে, এতগুলা তো আর আমার নেওয়া লাগতেছে না, এখন মাত্র 5টা। তাহলে লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইড নিলে কত আসবে, এটা হচ্ছে তোমার tan a, এটাকে বললাম এটা tan কত 3a, এটাকে বললাম এটা tan কত, এটা 5a, আর এটাকে বললাম tan কত 7a, আর এটাকে বলতেছি tan কত, এটা 11a। এই অঙ্কটা লিখলে না সবাই প্রথমে ভয় পায় হচ্ছে 7 এর পরে 9 কেন নাই, নিশ্চয়ই মনে অঙ্কটা ভুল না। গাণিতিক ভাবে যে কোনো যুক্তি আসলে ভ্যালিড, ওরা তোমাকে এটা দিছে তো তোমার এখানে পণ্ডিতি করার দরকার নাই। তো আমরা আমাদের মতো করে নিলাম আর কি। এটা কি বলছিলাম যে অর্ধেক টার্মকে বসায় রাখো, তাই কাজ করে তিনজনকেই বলো যে তোমরা একটু রেস্ট নাও, তোমাদের কোনো কাজ নাই, তোমরা খালি বসে বসে থাকবে। তো এরা তিনজন বসে বসে আছে, আর আমরা হচ্ছে তোমার এই ডান দিকের যারা আছে tan 7, তো tan 7 একে লিখলাম, এটা হচ্ছে 6টা a প্লাস কত a, আর
এখন প্রশ্ন হচ্ছে কেন 6টায় দিলাম? ওই যে ঠিক আগের বারের মতো পাই বাই 2 পাওয়ার জন্য। তাহলে 6টা এ মানেই কিন্তু তোমার পাই বাই কত 2। আই থিংক যে কি 6 এ ইকুয়াল পাই বাই 2। এবার বলো তো এটাকে আমরা বলতেছি যে tan এর পরে কত আসবে? এটা হচ্ছে 6টা এ প্লাস কত, এইটাকে দিলাম, এইটা 5 এ। তো আমরা কি এখানে বলতে পারি না যে tan এর পরে এখানে কি দিব? পাই বাই 2 প্লাস কত বলো তো a, আবার এখানে tan এর পরে কি দিব? এটা পাই বাই 2 প্লাস কত, এটা হচ্ছে তোমার 5a, বাস দিয়ে দিলাম। আর বাকি টার্মগুলো সাথে সাথে রাখতে হবে তোমাকে, মানে আমিও লিখে দিচ্ছি তোমাকে। tan a এটা কত, tan 3a, আর এটাকে বললাম এটা হচ্ছে tan কত 5a, এবং একই ভাবে এটাকে বললাম tan a, এটাকে দিব তোমার tan কত, এটা 3a, আর এটা মানে tan কত, এটা তো 5a। আই গেস যে আমরা অঙ্কটার একদম শেষ প্রান্তে চলে আসছি, এবং আমি এই জায়গাটাকে আবার রাখতে চাই। এটা মানে tan a, এটা মানে tan কত, এটা 3a, এটা মানে tan হচ্ছে তোমার 5a, ইনটু এই জায়গাটা মানে আসলে কত, এটা মানে হচ্ছে মাইনাস কত হবে জানো, এটা cot a। ওইটা একই ভাবে মাইনাস কত হবে cot, এইটাকে বললাম এটা 5a। দেন আমরা এখান থেকে তাহলে বলতে পারি না যে এটা আর এটা কিন্তু ক্যান্সেল, আর এটা আর এটা কিন্তু ক্যান্সেল। কয়টা মাইনাস আছে? দুইটা। মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1, তাহলে বাকি থাকলো তোমার কত, শুধু বাকি থাকে হচ্ছে tan কত, এটা 3a। এখন তোমার তো ভাই অঙ্ক মেলে নাই, অঙ্কের উত্তর নিয়ে আসা লাগবে 1। আসলে কি 1 আসছে? না, আসলে 1 আসছে, তুমি দেখতে পাচ্ছ না। tan এর পরে যদি আমরা তোমার কি বলতো 3 এর পরে এখানে a, আর a মানে তোমাকে দিছিলাম কত, পাই বাই কত 12, পাই বাই 12 যদি তুমি বসাও তাহলে এইটা হবে তোমার কত tan, এইটা হয়ে যাবে পাই বাই কত বলতো 4, মানে কত tan পাই বাই 4 মানে কিন্তু 1। ক্লিয়ার এটা? সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিউরটা। কি করব আমরা? যতটুকু রাশিকে রাখা দরকার তাদেরকে রেখে দিবা, বাদ বাকিগুলোকে চেঞ্জ করে নিবা কার রেসপেক্টে, উপরে দেওয়া যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনের সাপেক্ষে এটাকে চেঞ্জ করে নিবা। অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো আমাদের এখানে এটা তো বুঝছি আর কি। এবার দেখো এটা এখানে আমাদের কি বলা আছে জানো, sin থিটা sin পাই প্লাস থিটা sin 2 পাই প্লাস থিটা প্লাস ডট ডট sin হচ্ছে তোমার n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা, এটা একবার প্রমাণ করো। আর ইজ ইকুয়াল টু 0 একবার প্রমাণ করো। কখন কখন প্রমাণ করা লাগবে? যখন n বলবে জোড়, আর যখন হচ্ছে n বলবে তোমার কি বলতো বিজোড়। তো আমরা একটা কাজ করবো আর কি। হ্যাঁ চলো আমরা এই প্রবলেমটাকে একটু সাজাই। প্রথমেই আসি যে এইটা মানে কত, এটা হচ্ছে sin থিটা প্লাস, এটা মানে হচ্ছে sin কত, এটাকে বললাম পাই প্লাস কত থিটা, আর এটাকে বললাম sin কত, এটা হচ্ছে 2 পাই প্লাস কত থিটা, এটাকে বললাম sin কত। আর লেখার দরকার আছে কি না, এটাকে আমরা হচ্ছে তোমার প্লাস দিব, ডট ডট চলতেই থাকবে, এটা হচ্ছে sin, এটাকে বলবো তোমার n পাই প্লাস কত থিটা। এই পর্যন্ত কোনো সমস্যা আছে বলে মনে হয় না, লিখলাম। এন্ড ওনারা আমাদেরকে বলছে একবার n ইকুয়াল জোড় নাও, তো জোড় যে তুমি নিবা, এখন জোড় কতদূর পর্যন্ত নিবা? সে আমি যেমন n ইকুয়াল জোড় বললে আমি 4 পর্যন্ত নিলাম, চল বসে। তাহলে 4 পর্যন্ত নিলে পুরো ব্যাপারটা কি দাঁড়ায় জানো, sin থিটা প্লাস 4 পর্যন্ত যাব। n এর জায়গায় এখনো মান বসানোর সুযোগ পাইনি, এটা তো দিলাম। আর এখানে কত 4 পর্যন্ত যাব, তার মানে একটা পাই, দুইটা পাই, এটা হচ্ছে তোমার দুইটা পাই, তাই না? এরপরে দিলাম হচ্ছে 3টা পাই, তাহলে sin, এটাকে বললাম এটা হচ্ছে 3টা পাই, আবার দিলাম কত sin 3টা। তো আর এইটাকে তাহলে এক কাজ করি, এটাকে দিলাম 4টা পাই, আর হচ্ছে তোমার 1 2 3, হ্যাঁ n ইকুয়াল 4 পর্যন্ত নিতে বলা হয়েছে আমাকে, বেশি মাতব্বরি করার দরকার নেই। আচ্ছা আমি sin থিটা নিয়ে নিলাম। বলো তো sin পাই প্লাস কত থিটা, sin পাই প্লাস থিটা কথাটার মানে আসলে কত? sin পাই প্লাস থিটা কথাটার মানে হইতেছে sin পাই মানে তো 90 ডিগ্রি, মানে হচ্ছে 180 প্লাস থিটাটা তো 3 নম্বরে পড়ছে। ওকে
তাহলে মাইনাস এটা হয়ে যাচ্ছে সাইন থিটা। আবার আমরা যদি এটার কথা বলি, এটা দেখো সাইন 2 পাই প্লাস সামথিং, মানে প্রথম চতুর্ভাগে পড়ছে, তার মানে এটা পজিটিভ। আবার এটা 3 পাই প্লাস সামথিং মানে কত, 3 পাই, তাহলে একটা দুইটা তিনটা, এটা আবার 3 নম্বর চতুর্ভাগে পড়ছে, এগুলো তো বোঝো। এটা হবে আবার কত, মাইনাস। কিন্তু এইটা এই বেচারা আবার পড়ছে তোমার প্রথম চতুর্ভাগে, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। একটা মজার ব্যাপার অবজার্ভ করো, প্লাস মাইনাস, দেখো এটা যে চলে যাবে তার পরের জন কিন্তু আর নাই। তার মানে কি, এন এর মান তুমি যদি 4 নাও তাহলে দেখবা সবাই কেটে গিয়ে একজন বাকি থাকে। এন এর মান যদি 6 নাও দেখবা সবাই চলে গিয়ে একজন বাকি থাকে। এন এর মান যদি তুমি কোনো কারণে 10 নাও দেখবে যে সবাই চলে গিয়ে একজন বাকি আছে। তার মানে কি, এন এর মান জোর হইলে তোমার যেটা কাজ হবে ভাই, একজন বাকি থাকে, সেটার নাম হচ্ছে তোমার কত বলতো, এটা সাইন থিটা। তার মানে প্রমাণিত, আসলেই যদি n ইকুয়াল জোর নাও তাহলে সাইন থিটা দিয়ে প্রমাণটা থেমে যায়। এবারে আসি n ইজ ইকুয়াল টু বিজোড় হলে, তাহলে বিজোড় মানে কত, সে তিনটে ট্রায়াল নেই। হ্যাঁ, তাহলে কি আসবে, সাইন থিটা, এটাকে বললাম সাইনের পরে কত, সাইনের পরে এটা হচ্ছে পাই প্লাস কত বলতো, থিটা প্লাস, এটাকে দিলাম সাইন, এটাকে বলবো এটা তোমার কত 2 পাই প্লাস কত থিটা প্লাস কত, এটা হচ্ছে সাইন, এটাকে বলবো এটা 3 পাই প্লাস কত বলতো থিটা। ঠিক আছে, তো এই যে মাত্র 4টা টার্ম মিস। তো এবার এদের পরিবর্তনটা কি হবে চলো একটু দেখে নিই। এটা মানে তো সাইন থিটা, আর 3 নম্বরে পড়ার অপরাধে এটা মাইনাস হবে। আবার প্রথমে পড়ছে হচ্ছে তোমার কত এইটা, আবার এটা আরেকটা জায়গায় পড়ার কারণে এইটা আসবে। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, এবার কিন্তু 0। শোনো, তুমি যদি n এর মান 3 নাও সবাই সবার সাথে চলে যাচ্ছে, n এর মান 5 নাও সবাই সবার সাথে চলে যাবে, এরকম কেউ বাকি থাকবে না। তো লাস্টে গিয়ে পাবা কত, 0। এই জন্যই ওনারা তোমাকে বলছে যে n এর মান জোর নিয়ে দেখাও যে এটা সাইন থিটা থেকে স্টপ হবে, আর বিজোড় নিয়ে দেখাও যে এটা 0 থেকে স্টপ হবে। ক্লিয়ার কি ঘটনা? আমার মনে হয় এই পর্যন্ত কোনো ডাউট থাকার কোনো চান্স নাই। পুরোটাই আমি তোমাকে পার্ট বাই পার্ট আকারে লিখে দিছি আর কি। ক্লিয়ার এটা? এটা 10 নাম্বার আর কি, 7.1 এর লাস্ট অঙ্ক। এতটুকু পর্যন্ত করলেই আমাদের 7.1 এ আর কোনো ঝামেলা থাকবে না আশা করতেছি। এখানে আমরা tan এর পরে কি দেখতে পাচ্ছি, tan এর পরে দেখতে পাচ্ছি তোমার কত 15 প্লাস, এইটাকে বললাম tan এর পরে কত, এটা 45, আর tan এর পরে এইটাকে দিলাম এটা 75। 30 করে করে আগাইতেছে, তাইলে বসে আছি কেন বল? tan এর পরে 30 যোগ করলে এটা হবে তোমার 105, আবার যদি 30 যোগ করি তাহলে এটা হবে 135, আবার যদি যোগ করি তাহলে এটা হবে 165। দেখছো, অঙ্ক কিন্তু হয়েই গেল। যদিও বা কেউ চাইলে এই দুটাকে কেটে দিতে পারো, এরা দুইজন, কারণ এটা মানে +1 আর এটা মানে কিন্তু -1। বাট তুমি যদি মনে করো যে আমি একদম সরাসরি মান না বসায় হচ্ছে কাটবো না আর কি, তাহলে তোমার জন্য এখানে আরো কিছু অপশন খোলা আছে। চলো আমরা এটাকে 15 রাখলাম আর কি। হ্যাঁ, থাকুক এটা 15। এটাকে 45 আমরা 45ই রাখলাম, কোনো সমস্যা নাই। আর এটাকে 75, ঠিক আছে, যাও এটাকে আমরা 75ই রেখে দিলাম। এবার একটা কাজ করি, আমরা যদি আসলে এই জায়গাটার কথা বলি, tan এর পরে 105 না লিখে আমি নিশ্চয়ই চোখ বন্ধ করে লিখতে পারি 180 মাইনাস কত, এইটাকে বলতেছি এটা হচ্ছে 70 কত 5। বুঝছো? এতে করে কি দাঁড়াবে, 105 180 মাইনাস কত 75 105। তাহলে চেক করে নিলাম একবার 135। বুঝতেছো, এগুলো কিন্তু লিংক আপ টাইপের, এর সাথে মেলে মানে কত, এ মাস্ট বি এর সাথে মিলবে। তাহলে tan কত, এটা হচ্ছে তোমার 180 মাইনাস কত, এটা হচ্ছে 45। তাহলে বোঝাই যাচ্ছে এটা চোখ বন্ধ করে এর সাথে মিলবে। তাহলে কত নিব জানো, tan নিব, এটা হচ্ছে তোমার কত 180 মাইনাস কত, এইটাকে বলবো এটা হচ্ছে তোমার 15। তো সবই ঠিক আছে। তাহলে tan 15 মানে কত, এটাকে tan 15 মানে tan 15ই তোমার কত রেখে দিলাম, আর এটাকে বললাম কত, tan হচ্ছে তোমার কত 45, এবং এইটাকে বললাম এটা tan কত, এটা 75 প্লাস। তো একটা কাজ করি, চলো প্লাস হবে না মাইনাস হবে বুঝতেছি না।
আচ্ছা বলো তো, এটা হচ্ছে 180, তার মানে tan যে tan হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 75 হবে, কিন্তু 180 মাইনাস সামথিং মানে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়ার কারণে তোমার সামনে মাইনাস আসবেই, কারণ তুমি tan। এবার আসো এখানে 180 মাইনাস সামথিং, তাহলে এটা আবার মাইনাস হবে, এটা আবার কত tan 45 হবে। এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট 180 tan 180 মানে tanই থাকবে। এইটাকে আমরা বলতেছি কত 15, মানে এটা 15ই হবে, এটা কত মাইনাস। তার মানে তুমি কি বুঝতেছো, 15 সাথে 15, 45 এর সাথে 45, 75 এর সাথে 75 ক্যান্সেল হয়ে গেলে লাস্ট পর্যন্ত তুমি পাবা কত, লাস্ট পর্যন্ত পাবা 0। এবং আলটিমেটলি আমরা তোমার কাছ থেকে এটাই প্রমাণ চাইছি। সো এই পুরো ঘটনাটা আমার মনে হয় যে অবজার্ভ করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের সিনারিও। তো আমরা একটু দেখবো আর কি এক নজরে যে আমরা আসলে আজকের দিনে কি কি পড়লাম আর কি। হ্যাঁ, তো চলো আমরা একটু পুরো ব্যাপারটা এক নজরে দেখার ট্রাই করি যে আসলে আমাদের আজকের দিনে কি কি করা হয়ে গেল। প্রথমেই আমরা আলোচনা স্টার্ট করছিলাম তোমার, দেখো আমরা এখান থেকে আলোচনা শুরু করছিলাম, পরে একটু রিভিউ করে দিই আমি। এখান থেকে দেখো সংযুক্ত কোণ, নরমালি এখানে কি কি নিয়ে ডিল করা হয়, কতগুলো সহজ ধারণাগুলো আমরা কিভাবে জেনারেট করছিলাম সেটা একটা, চতুর্ভাগের যে ধারণা সেটা একটা, এবং কনসেপ্ট নাম্বার 1 চতুর্ভাগের প্রবলেম গুলা কিভাবে করা আছে। এখানে দেখো কনসেপ্ট নাম্বার 2 তে আমরা কি কি নিয়ে আলোচনা করছি, সেটাতে কোনটা কিভাবে করা আছে এটা একটা দেখছি। এবার আমরা দেখবো তোমার কত কনসেপ্ট নাম্বার 3 তে ধারাগুলা কেমনে করা যায়, কট এবং ট্যানের ধারা থাকলে কি হবে সেটা আমরা দেখছিলাম। এবং লাস্টলি হচ্ছে আমরা তোমার কথা এই অঙ্কটা দিয়ে আমাদের আলোচনা শেষ করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে 7.1। এতটুকু যদি করতে পারো যে কোনো বইয়ের সব অঙ্কই ইনশাল্লাহ কভার হবে। তো তোমার সাথে দেখা হবে 7.2 এর অন শর্ট ক্লাসে, বা 7.2 এর পুরো চ্যাপ্টারের উপরে যে ক্লাসটা হবে সেটাতে। ততদিন পর্যন্ত ভালো থাকো এবং বেশি বেশি করে বই পড়ো এবং বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করো। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।